আমরা যেটা বললাম যে ওয়েট করা যেতে পারে। যদি বাচ্চাদের যদি ইনগুইনাল হার্নিয়া হয় সেই ক্ষেত্রে বলা হয় যে আর্লি অপারেশন করতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, কারণ মোর প্রন টু অবস্ট্রাকশন। আচ্ছা, মানে অবস্ট্রাকশনস মানে বুঝাতে চাচ্ছেন যে পেটের মধ্যে আটকে যায়, ব্যথা হয়। কথা হচ্ছে আটকে যায়, ব্যথা হয় আর ভিতরে যায় না। নরমালি বাইরে আসে, ভিতরে চলে যায়। অনেকে বলে যে হাঁটার সময় আমার নিচে নামে, আবার শুয়ে যখন থাকি তখন ভিতরে চলে যায়। বাট সেক্ষেত্রে অবস্ট্রাকশন মানে আর যাচ্ছে না, আচ্ছা আটকে আছে। আচ্ছা, আমার কৌতূহল থেকে একটা প্রশ্ন, এবং অনেক সময় রোগীরাও জিজ্ঞাসা করে যে হার্নিয়াটা কি আসলে সব সময় কিছু একটা বের হয়ে আসবে পেট থেকে, অথবা অন্ডকোষ থেকে বের হয়ে আসবে, অথবা পায়ের মাঝখান সেখান থেকে বের হয়ে আসবে, এমনই হবে সব সময়, নাকি অনেক সময় পেটে ব্যথা নিয়েও আসতে পারে? এটা আপনি ডাক্তার, এই জন্য আপনি এই প্রশ্নটা আসছে, এটা রোগীদের মধ্যে আসবে না কখনো। হ্যাঁ, অবশ্যই ঠিকই বলছেন, এপিগ্যাস্ট্রিক হার্নিয়া, সেখানে তো এটা হচ্ছে এক্সট্রা পেরিটোনাল ফ্যাট সেল অবস্ট্রাক্ট হয়ে থাকে আর কি। সেটা কিছু আর ভিতর থেকে আসবে না, সেটা ওখানে ওটা থাকবে এবং পেইন হবে, এবং আমরা যখন পরীক্ষা করব তখন সেখানে হালকা একটা সোয়েলিং পাবো। আমি মনে হয় প্রথমে এপিগ্যাস্ট্রিক হার্নিয়াটা বলিনি, এই জন্য আপনি এটাই খোঁচায় আমাকে বের করলেন। না, আপনি খুব সুন্দর করে বললেন। তো সেক্ষেত্রে কিন্তু অনেক রোগীরা এসে বলে যে আমরা তো জানি যে হার্নিয়া এরকম হাঁটতে চলতে ফিরতে গেলে আমাদের পেটের মাঝখানে কিছু একটা ফুলে উঠবে, না অনেক সময় কিন্তু এসে বলেন যে আমার পেট খুব ব্যথা করছে, অথবা অনেকে কনস্টিপেশন হচ্ছে, অনেক দিন ধরে হয়তো বা শক্ত পায়খানা হচ্ছে। তো সেক্ষেত্রে এসে বলে যে আমাদেরকে সার্জন অথবা সার্জারি বিশেষজ্ঞ বলেছে যে তার হার্নিয়া হয়েছে, তাহলে সেটাও পসিবল? পসিবল, অবশ্যই। খুব সুন্দর, চমৎকারভাবে বললেন। আরেকটা কিছু যদি জানতে চাই, যে এই যে হার্নিয়া হলে পেটে ব্যথার সাথেও আরো কি কোনো সাইন সিমটম হতে পারে অথবা উপসর্গ হতে পারে? আচ্ছা, ইউজুয়ালি তো হার্নিয়াতে পেইন হয় না, সিমটমলেস, জাস্ট সোয়েলিং হয়, ফুলে যায়, ফুলে যায় আর কিছু সামথিং কামিং, আবার অটোমেটিক ঢুকে যাবে। বাট ওই যে পেইন হবে আশেপাশে নার্ভ ইনভলভমেন্ট হলে, স্ট্রেচিং হলে বা অবস্ট্রাকশন হলে, এক্ষেত্রে পেইন হবে ইউজুয়ালি। আর যদি বাউল চলে আসে, যদি তার, এখন হার্নিয়াতে আমাদের কি আসতেছে উপর থেকে, এটা একটা কথা। ইউজুয়ালি ওমেন্টাম আসে, আর হচ্ছে আমাদের বাউল লুপ আসে, মানে নাড়ি ভুঁড়ি আসে। হ্যাঁ, আর ওমেন্টাম আর একটা পদ্মা থাকে, পেটের পদ্মা আসে বাংলায় যদি বলি, আর অথবা নাড়ি আসে। তা নাড়ির মধ্যে স্মল বাউল আসে, ছোট যেহেতু। তো সেই ক্ষেত্রে যদি আমাদের নাড়ি চলে আসে, তাহলে তো আমাদের, আর যদি অবস্ট্রাক্টেড হয়ে যায় তাহলে তো আমাদের ওই যে ডেফিকেশন হবে না, পেট ফুলে যেতে পারে, পেইন হতে পারে, মানে সিভিয়ার কমপ্লিকেশন হতে পারে। চমৎকারভাবে বললেন, আসলে আমিও আপনার কাছ থেকে জানতে পারলাম, ধন্যবাদ। তবে এই পর্যায়ে আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি কক্সবাজার থেকে বলতেছি, আসমা। আচ্ছা আচ্ছা, জি জি, বলুন, আপনার বয়সটি বলে প্রশ্নটি করুন। দর্শক, প্রশ্ন করার আগে আপনার টেলিভিশনের ভলিউমটা যদি একটু কমিয়ে নেন তাহলে আপনার জন্য কমফোর্টেবল হবে। জি জি, আমি ভলিউম কমাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, জি, প্রশ্নটি করুন। জি ম্যাম, আমার প্রশ্ন হচ্ছে, আমার নর্মাল ডেলিভারি হয়েছে 4 দিয়ে। এখন আমার 12 ডেলিভারি হয়, কিন্তু প্রাইভেটে। এখন বাসায় আস্তে আস্তে, মানে বাসায় এসে আল্লাহর রহমতে আমি সুস্থ থাকি, হাঁটাফাটা করতে করতে আমার সেলাইগুলা খুলে যায়। আচ্ছা, কতদিন আগে ডেলিভারি? আচ্ছা আচ্ছা, কতদিন আগে হয়েছে ডেলিভারিটা? কতদিন আগে হয়েছে? একটা হয়েছে 13 সালে, একটা হয়েছে 19 সালে, আর একটা হয়েছে 22 সালে। আচ্ছা, 13, 19, 22 সালে হয়েছে, লাস্টটা হয়েছে 2022 সালে। আচ্ছা, এরপর আমি এখন এই গত মে আমাদের এখানে একটা মানে সস্তায় একটা হসপিটাল দিচ্ছে, কক্সবাজার মা ও শিশু হসপিটাল, ওইখানে গিয়েছিলাম সেলাই করার জন্য। আমার কিন্তু অনেক অসুবিধা হয়েছে, স্ক্রাব করতে, হাঁটতে। আমার মানে জরায়ু নামানো লাগে, ভারী লাগে। তো আমি ওইখানে যখন গেছি, আমাকে ওইখানে মানে আমি মনে করছি, এখানে অনেকে বলে সাইডটা অপারেশন করলে, মানে কিছু কেটে আবার অপারেশন করলে ভালো হয়ে যাবেন। আমি যখন গেছি, আমাকে এখানে পরীক্ষা দিতে প্রায় 10,000 টাকার মতো। আমি কিন্তু পরীক্ষাও করছি, পরীক্ষা করার পরে আমাকে বলতেছে, মানে আমাকে বলতেছে কি 50,000 টাকার মতো খরচ হবে আমার সিলাইটা করার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আপনি বর্তমানে কি জানতে চাচ্ছেন, যে আপনার সেলাইয়ের জায়গা কি ফুলে যাচ্ছে অথবা খুলে যাচ্ছে, এই সমস্যাটাই কি? অলরেডি ফুলে গেছে, খোলা। আমি দেখছি আমার প্রস্রাব করার সময়, আমার পিরিয়ড হলে, আমার চলাফেরার সময় আমার অনেক প্রবলেম চলতে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন আমি ওই সিলাইটা কি করতে হবে, নাকি আমার ওইভাবে চলতে হবে? মানে চললে কোনো সমস্যা হবে?
নাকি আমার মানে পরবর্তীতে সমস্যা হবে, এই এই পরামর্শ আমি সামনে থেকে মানে উনি আসলে অনেক সদস্য সবকিছু আমি এইখান থেকেই শুনি। আমি কিন্তু খুব একদম বড় ফ্যান এই নেক্সটাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। এবং আপনি আমাদের সাথেই থাকবেন আশা করি, আমাদের অনুষ্ঠানগুলোও দেখবেন এবং আপনার যে সমস্যাটা হয়েছে সেটি নিয়ে এখনই আমাদের যিনি বিশেষজ্ঞ ডক্টর আছেন তার সাথে আমরা কথা বলছি। স্যার, এই যে ওনার যে সমস্যাটা, 3টা সেলাই তার হয়েছে এবং এই যে সেলাইটা বর্তমানে ফুলে যাচ্ছে, এটা নিয়ে যে উনি প্রবলেমে ভুগছেন, করণীয় কি এবং কি করা উচিত, কার কাছে যাওয়া উচিত? শেষ থেকে শুরু করব। জি, আপনি আপনার মতো করে গুছিয়ে সুন্দর করে কার কাছে যাওয়া উচিত? ডেফিনেটলি সার্জনের কাছে যাওয়া উচিত, এটা তো আর কোনো প্রশ্নর অবকাশ নাই। এখন কেন তার এটা হলো, আমরা সিজারিয়ান সেকশন অথবা কোনো অ্যাবডোমিনাল, আমরা ল্যাপারোটমি যেটা করি, একবার পেটে ইনসিশন দেওয়া যদি হয় তো বলা হয় যে হায়েস্ট 70% তার স্ট্রেংথ গেইন করবে, 100% আর কখনো আসবে না। মানে কি হলো, তার অ্যাবডোমেনটা উইক হয়ে গেছে, মানে পেটের যে পাওয়ারটা যেটা থাকে সেটা তার উইক হয়ে গেছে, তার আগের স্ট্রেংথ নাই। সেটা হয়েছে তার 3বার, তার মানে রিপিটেড চাইল্ড বার্থ, যেটা তার স্ট্রেংথ নাই। ইভেন আমি একটা প্রায় 6 মাস আগে একটা অপারেশন করলাম, ডাইভারিফিকেশন অফ রেকটাই, সিজারের পরে কমন, এটা হার্নিয়া না, হার্নিয়া অন টাইপ অফ, তার অ্যাবডোমিনাল যে রেকটাস মাসেলটা ফাঁকা হয়ে গেছে। এটা আমি ম্যাশ রিপেয়ার করে দিছি, পেশেন্ট ভালো। তো তারটা কোথায় ফুলছে, কতটুকু ফুলছে, এটা তো অবশ্যই একজন সার্জন ডিসিশন নিবে এবং হি অর শি শুড প্ল্যান যে এটা এখন কি করলে বেটার তার জন্য। এবং তার মনে হয়, তার কথা শুনে আমার যেটা মনে হলো, তার সিজারের পরে ওখানে উন্ড ইনফেকশন হয়তো বা হিস্ট্রি ছিল। উন্ড ইনফেকশন একটা কজ ইনসিশনাল হার্নিয়া হওয়ার, হয়তো বা এরকম কিছু তার ছিল। তো এখন সে আরও কিছু কথা বলেছে যে তার প্রস্রাবের সমস্যা হচ্ছে, হয়তো বা তার এখান থেকে ব্লাডার ইনভলভমেন্ট আছে কিনা, যদিও নিচের দিকেই তো সিজারের সেকশনটা হয়, ব্লাডার থাকে। উনি জরায়ুর কথাও বলছিলেন যে ওখানে কোনো সমস্যা হয়েছে হয়তো। এটাই তো, ইট শুড বি ইভ্যালুয়েটেড ফার্স্ট। আগে সুন্দর করে তার ইভ্যালুয়েট করতে হবে যে কি কন্ডিশন আছে, কিভাবে আছে। সে অনেক টেস্ট করিয়েছেন বলল, হয়তো বা এইভাবেই তাদেরকে প্ল্যান করা হয়েছে। তো তার জন্য অ্যাডভাইস যেটা, যে 3টা যেহেতু হয়েছে, হয়তো ফ্যামিলি কমপ্লিট, এখন তার একটা ভালো সার্জনের কাছে নিয়ার বাই, অথবা যদি সে ঢাকা আসতে চায়, ভালো সার্জনের কাছে যেয়ে এটা ভালো করে ইভালুয়েট করে চেষ্টা করেছিলেন, কারণ উনি মা ও শিশু হসপিটালে গিয়েছেন। উনি বলছিলেন যে 10,000 50,000 টাকা বিভিন্ন ধরনের পরীক্ষা সে করেছে। 10,000 টাকার পরীক্ষা করছে, পরেরটার জন্য 50,000 টাকা, এরকম কিছু একটা। তো এখানে যে পরীক্ষার ব্যাপারগুলো এসেছে, এটা কি অপারেশনের আগে কি ধরনের কোনো পরীক্ষা দরকার? পরীক্ষা হচ্ছে ইভালুয়েট করার জন্য হয়তো করেছেন। আচ্ছা, আই থিংক তার হয়তো বা সিটি স্ক্যান করছেন, কারণ হচ্ছে যদি আমাদের ইনসিশন হার্নিয়াতে যদি আমাদের মানে এই যে সেলাইয়ের জায়গায় যে ফুলে ওঠার মতো, এটা ভলিউমটা দেখার জন্য, অনেক দিন ধরে আছে তার, অনেক ফুলে গেছে, পেটের ভিতর থেকে জিনিসগুলো বাইরে বের হয়ে আসতেছে। এটা ভলিউমেট্রিক অ্যাসেসমেন্টের জন্য হয়তোবা আমাদের সিটি স্ক্যানটা করা কতটুকু বের হয়ে এসেছে, কতটুকু তার আছে, সেটা আবার পেটে ঢুকাইলে তার ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেসার রেইজ করবে কিনা, লাগবে কিনা, এইসব ম্যানেজমেন্ট করা প্রোটোকল, মানে ম্যানেজমেন্ট প্ল্যানের জন্য ডেফিনেটলি সে হয়তোবা কোয়ালিফাইড জায়গায় গিয়েছেন, যেহেতু একটা বড় হাসপাতালের নাম বললো, তাহলে একটা সিটি করলেই তো অনেক কস্ট চলে আসবে। সিটি স্ক্যান করলে তো অটোমেটিক 7,000-8,000 টাকার উপরে মনে হয় অ্যাবডোমেন সিটি, বা আরো বেশি হতে পারে, চলে আসবে। আচ্ছা, তো অতএব এই জন্য হয়তো তার এত, আর জেনারেল ফিটনেস ইনভেস্টিগেশন তো আছেই, সেই ক্ষেত্রে ব্যাপার। একটা প্রশ্ন যদি করতাম, যে রোগী যেমন বলছিলেন যে তার বেশ কিছু টাকা কিন্তু খরচ হয়ে গেছে, এবং বলা যায় যে আসলে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে অর্থনৈতিক যে অবস্থা মানুষের, 50,000 টাকার মতো কিন্তু টেস্ট লাগছে। সেটা কি আসলে সব রোগীরই লাগে এরকম? না, সব রোগীর লাগে না, সব রোগীর লাগে না। আবার অনেক ক্ষেত্রে নির্ভর করে আর কি, হ্যাঁ, যে আমরা কিছু মনে করে বা যেটা হয়তো বা ভালো থাকবে, সবাই হয়তো রিস্কটা নিবে না, এটা আর কি। যে আচ্ছা, তো যেহেতু কস্টের ব্যাপারটা চলেই আসছে, টাকা পয়সার ব্যাপার চলে আসছে, এই যে হার্নিয়ার অপারেশন, যেমন আমাদের রোগীটা কিন্তু ফোন দিয়েছে কক্সবাজার থেকে, আমরা আবার কথা বলছি ঢাকাতে। আসলে ঢাকাতে কিরকম চিকিৎসা সুবিধা এবং ঢাকার বাইরে কিরকম চিকিৎসা সুবিধা? ঢাকার বাইরে আর ঢাকাতে, এখন আমার তো ঢাকার বাইরে এখন ইদানিং আর দেখা হয় না আর কি। তবে অবশ্যই আমাদের সার্জনরা আছে বিভিন্ন জায়গায়, আমার নিজেদের কলিগ ছিল, বন্ধু বান্ধব ছিল, বাট
লজিস্টিক সাপোর্টগুলো সেখানে কতটুকু আছে সেটা একটা ফ্যাক্টর। কারণ এই পেশেন্টের কিন্তু অপারেশনের পরে যদি তার প্রেশার বাড়ে সেক্ষেত্রে তার কিছু সাপোর্টের প্রয়োজন হতে পারে, তার একটু ভালো জায়গায় করানো ভালো। সেই ভালো জায়গাটা সে কক্সবাজারে পাবে কিনা, সেই সাপোর্টগুলো অ্যাডিকুয়েট পাবে কিনা সেটা তো তাকে দেখে নিতে হবে। এ ব্যাপারে একটা আসলে ব্যাপার, সেটা হচ্ছে আসলে সরকারি মেডিকেল কলেজ কিন্তু আমরা জানি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় হয়েছে, কক্সবাজারের মতো জায়গাতেও হয়েছে। তো এই যে সরকারি মেডিকেল কলেজগুলো হয়েছে, হসপিটালও আছে, তো সেখানে তো হার্নিয়া এখন খুব একটা আসলে মোটামুটি বলা যায় খুব ছোটখাটো অপারেশনই, বেসিক অপারেশন। হার্নিয়া বেসিক অপারেশন অনেক আগে থেকেই মেডিকেল কলেজে, সরকারি জায়গায়, আশেপাশে ক্লিনিকে, কম বাজেটে বেশি বাজেটে হার্নিয়া হচ্ছে। ইভেন বরং আমাদের কাছে হার্নিয়া কম আসে, কারণ আমরা যে একটু পশ জায়গায় কাজ করি, ভিআইপি জায়গায় কাজ করি, আমাদের কাছে বরং হার্নিয়াটা খুব একটা থাকে না, কারণ দেখা যাচ্ছে অনেক আশেপাশে অনেক কমে করে ফেলতেছে। হ্যাঁ, তো এই জন্যে মানে হার্নিয়াটা হচ্ছে, কিন্তু সেটা হয়তোবা বাইরে করলে ইনফেকশনের রেটটা বেশি হচ্ছে, পেশেন্ট প্রথমে বুঝতেছে না, বা অতটা সব দিকের সাপোর্ট মেনটেন করে, স্টেরিলিটি মেনটেন করে হয়তো করতে পারতেছে না। এটা হয়তো মানে পরিষ্কার পরিচ্ছন্নতা, হ্যাঁ, সেটা যত ভালো জায়গায় করবে তত সব এনভায়রনমেন্ট নিট অ্যান্ড ক্লিন হবে, ইনস্ট্রুমেন্টের গুলো ফ্যাসিলিটিটা ভালো থাকবে। এটা আসলে চমৎকার ভাবে বললেন। যে দর্শক আমাদেরকে ফোন দিয়েছিলেন কক্সবাজার থেকে, আসলে তার প্রতি আমাদের অনুরোধ, আমাদের সার্জারি বিশেষজ্ঞ যেটা বলেছেন যে আপনার যেহেতু একটু হয়তো বা জটিল অবস্থা আছে, 3 বার অপারেশনের পর আপনার এইরকম সেলাইয়ের জায়গায় ফুলে উঠছে, হার্নিয়া হয়েছে, তো আপনি যদি আসলে একটু ভালো জায়গায় আসেন, বিশেষ করে যদি একটু ঢাকা কেন্দ্রিক যদি আপনার ট্রিটমেন্টটা হয়, আপনার যদি পরীক্ষা নিরীক্ষা হয় এবং পরবর্তীতে আপনার অপারেশনের ব্যাপারটি হয়, তাহলে হয়তোবা এটি আপনার শরীরের জন্য ভালো হবে এবং এটি পরবর্তীতে আর তৈরিও হবে না। স্যার, এক্ষেত্রে আপনার কাছে আমি একটা কথা বলি, যেটা হচ্ছে আমরা যে ইঙ্গুইনাল হার্নিয়া যেটা বললাম, বাইরে অহরহ হচ্ছে, ইঙ্গুইনাল হার্নিয়া অনেক আগে থেকে হচ্ছে, ইনসিশনাল হার্নিয়া হয়তো হচ্ছে, বাট ইঙ্গুইনাল হার্নিয়া থেকে ইনসিশনাল হার্নিয়া কিন্তু অনেক বড় অপারেশন। আচ্ছা, তার মানে অপারেশনের মধ্যেও ব্যতিক্রম আছে, খুব গুরুত্বপূর্ণ। এবং এটি কিন্তু আসলে এই অনুষ্ঠানটি না হলে দর্শকরা বুঝতেই পারতেন না যে হার্নিয়ার অপারেশন ভেদেও অপারেশনগুলো যে ডিপেন্ড করে। তো সেক্ষেত্রে স্যার আপনার কাছে প্রশ্ন, যে এই যে ঢাকার বাইরে অপারেশনগুলো হচ্ছে, তো সেগুলোর মান কেমন হচ্ছে, এবং এই যে ঢাকার মধ্যে যেগুলো হচ্ছে সেগুলোর মান কেমন হচ্ছে, এবং এগুলোর চিকিৎসা খরচ কিরকম? আচ্ছা, ইঙ্গুলার হার্নিয়া থেকে ইনসিশনাল হার্নিয়ার খরচ বেশি হচ্ছে, সেটা উনি বললেন, আমাদের দর্শকই বললেন একজন। আর মান ভালো, যদি বাইরে অনেক বড় বড়, যেমন চিটাগাঙে, খুলনাতে, রাজশাহীতে বড় বড় ক্লিনিক আছে, মানে অপারেশনের আউটকামটা নির্ভর করে অনেকগুলো ফ্যাক্টরের উপর। সার্জনের কাজ হচ্ছে জাস্ট ডু দ্য সার্জারি।